এটা হলো দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি বলে, ভগবান আমাদের একটা একটা করে চিঠি দিচ্ছে বাবা। আমাদের এই কালো কালো চুলগুলো একটু একটু করে সাদা হলো, এটা হলো আমাদের প্রথম চিঠি। চোখে যখন কম দেখতে শুরু করলাম, এই যে বাবারা মায়েরা অনেকে চশমা পরে আছেন, জন্মের প্রথম থেকে কি চশমা পরে আছেন আপনারা? দৃষ্টিশক্তি কমে গেল, একটা একটা করে দাঁত পড়তে শুরু করলো। দ্বিতীয় চিঠি, শরীরের ক্ষমতা, অর্থের বল, দেহের বল একটু একটু করে কমে গেল, ক্ষয় হয়ে গেল। এটা আমাদের তৃতীয় চিঠি। ভগবান সবাইকে চিঠি দিচ্ছে, কিন্তু কেউ আমরা বুঝতে পারছি, কেউ বুঝতে পারছি না। তাই দয়া ভগবান রাধারানী কেঁদে কেঁদে বলে, ললিতা আমার যৌবন যদি চলে যায়, আমি কেমন করে আমার প্রাণনাথের সেবা দেব? রাধারানী নয়নে জলে মধুর ভাসিয়ে কাঁদছে। কেঁদে কেঁদে বৃন্দাবনের ওই যমুনার পারে কোমল মৃত্তিকার উপরে গোবিন্দের একখানি মূর্তি অঙ্কন করেছে। মূর্তিটা কেমন ভাবে অঙ্কন করেছে? মহাজন বললেন, কি মায়া কি আসে মোটে পরাইলা ঘটে, আহা হাত না যতনে প্যারি। হরি হরি নাভি সরোবর আবার রাখিল তারপর কত না যতনে হারি আমারে আকিল আজ অনুরাগে ধরে মুরতি অনুরাগে ধনি অনুরাগে ধরে মুরতি আমার অনুরাগে ধনি বৃন্দাবনের মৃত্তিকা অনুরাগে ধরে ললিতা ডেকে বলছে, ও রাধে রাধে, বড় বড় গুরু ধরে তুই অঙ্কন শিখেছিস রাধে। বলে, তুই কি আঁকা ভুলে গেলি না? বলে, কেন? বলে, রাধে কারো যদি মূর্তি অঙ্কন করতে হয়, কারো যদি ছবি আঁকতে হয়, হয় সবার প্রথমে তার চরণ থেকে শুরু করতে হয়, না হলে তার মাথার থেকে শুরু করতে হয়, হয় নিচ থেকে না হয় ওপর থেকে। কিন্তু রাধে তুই চরণ থেকেও আঁকলি না, মাথা থেকেও আঁকলি না, তুই মাঝখান থেকে মানে কোমর থেকে ছবি আঁকলি। ও রাধে তুই গোবিন্দের চরণ আঁকলি না কেন? রাধা রানী বলে, সখী রে দেখো কেমন অনুরাগ বাবা, এমন অনুরাগ না হলে কি গোবিন্দকে পাওয়া যায়? বলে, সখী রে আমি কেমন করে চরণ আঁকবো? আমার মধুর চরণে ছিলাম
বধুর চরণে ছিল বলে বধূ আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। ফাঁকি দিয়ে চলে গেল। আর এই চিত্রে আমি যদি চরণ আঁকি, চরণ পেলে বধূ যদি আমায় ছেড়ে চলে যায়, এই দাসীর কপাল ভালো নয় সয়। চরণ ছেড়ে বধূ আমার যদি চলে যাই বলি দাসীর কপালে ভালো নয় রে, চরণ পেলে বধূ যদি চলে যায় রে। দাসী ভালো নয় সয়। চরণ পেলে বধূ যদি চলে যাই বলি দাসীর কপালে ভালো নয় সয়, এই চরণে চলে যায় সোজা। হরি বল, হরি বল। দাসীর কপাল ভালো হরে কৃষ্ণ। কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আপনারা লীলা কীর্তন শ্রবণ করছেন সীমা মজুমদারের কণ্ঠে। ভালোই লাগছে অত্যন্ত। আমাদের পারুল মজুমদার আমার মাসিমা হরিদাস মজুমদারের মা, তার স্বামী জগবন্ধু মজুমদারের আত্মার শান্তির উদ্দেশ্যে, এবং ওই সঙ্গে দুঃখজনক ব্যাপার যেটা জয় মজুমদার ছোট্ট নাতিকে উনি হারিয়েছে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে 200 টাকা ভগবত সেবায় দান করলেন। জয় জয় শ্রীগুরু নিতাই গৌর। ধারানী বলছে ললিতা দাসীর কপাল তো ভালো নয়, চরণ পেয়ে বধূ যদি চলে যায়, আমি তাইতে চরণ আঁকলাম না রে। তাই আঁকি আসে, আঁকি আঁকি মানে কোমর, কোমরে আবার ধুতি মানে ধুতি পরিয়ে দিয়েছে বাবা। আঁকি আর শেকটি পড়াইল ধুতি, কত না যত্ন করি, নাভি সরোবর আঁকিল তারপর কত না যতনে প্যারে। তাহলে কোমর এঁকেছে এবং নাভি এঁকেছে, তাহলে বুঝতে হবে ছবিটা এবার ওপর দিকে উঠছে। তারপরে কি করলেন, শ্যামের বাহু দুটি আঁকি, কিবা ছলা ছলা আঁকি, মুরলি বিলাসে করে। বাহু দুটি হরি হরি বল, হরি বল। আমার ছলা ছলা করি, দেখো মুরলি বিলাস করে। বলে একবার তেমন করে বাজাও বাঁশি, কেমন করে বাজাও দেখি। একবার তেমন করে বাজাও বাঁশি, কেমন করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি হলাম দাসী। একবার তেমন করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনি হই উদাসী। কেমন করে বাজাও বাঁশি। বাঁশি শুনে হই উদাসী। একবার তেমন করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে হই উদাসী। একবার তেমন করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে হই উদাসী। কেমন করে বাজাও বাঁশি। একবার তেমন করে বাজাও বাজাও বাঁশি। কণ্ঠে ঢোকিবা অপরূপ শোভা, বদন আঁকিল তার পরে। বদনয়া সীতার পরে। বাবা কম্প কণ্ঠ
গন্ধ মানে শাক, তাই না? দেখবে মায়েরা শাকের গায়ে গোল গোল ভাঁজ থাকে না, কি থাকে তো? তোমরা কথা বলছো না কেন বলো তো? খুব ঠান্ডা পড়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলো। এমনি এত দূরে হরিবাসর, এই উঁচুর মধ্যে আমাকে উঁচুতে তুলে দিয়েছো তোমরা। মন দিয়ে শুনছো তো? মাঝে মাঝে কথা বলে বুঝতে পারছি না তো, যে তোমরা মন দিয়ে শুনছো নাকি না ঘুমিয়ে পড়লে সব বুঝতে পারছি না। এমনি আমাকে স্টেজের পরে তুলে দিয়ে তোমরা অত দূরে। ভক্ত চরণ যদি কাছে না পাই, গোবিন্দের কণ্ঠ একে এবার তাতে গোল গোল ভাঁজ দিয়ে দিয়েছে। অপরূপ শোভা বদন আঁকিল তার উপরে, এবারে মুখে মুখ দিয়া